এসে আমাদেরকে বললেন যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জনাব নানক, মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা। তিনি আরো বলেন, বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাকে বলি। আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি, অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। এইমাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে। আমি আরো বলি, বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না, আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে, আর একটি প্রাণও যেন না হারায়। দ্বিতীয়ত, আটককৃত সকল অফিসার এবং তাদের পরিবারকে এখনই মুক্তি দিতে হবে। তৃতীয়ত, অস্ত্র ও গোলাবারুদ সহ সকল বিদ্রোহী অতি সত্বর আত্মসমর্পণ করতে হবে। চতুর্থ, আমি জোর দিয়ে বলি, সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই উঠে না। আমাদের সাথে কথা বলার পরে সাবেক প্রধানমন্ত্রী চলে গেলেন, আর এর মধ্যে কিছু সময় আমরা পেলাম বিফোর আলোচনা শুরু হয় বিদ্রোহীদের সাথে। বিদ্রোহীরা 3:48 ডিএডি তহিদের নেতৃত্বে 14 জন বিদ্রোহী আলোচনার জন্য যমুনায় প্রবেশ করে এবং তাদেরকে একটা বড় রুমে রাখা হয়। আমি আমার এডিসি কে বললাম যে দেখো তো এদের মধ্যে নেতাকে, তাকে ডেকে নিয়ে আসো। এডিসি জুনায়েদ ডিএডি তহিদকে ডেকে নিয়ে আসলো, আর আমি ওকে দেখেই বললাম, আপনি আমাকে চেনেন? সে উত্তর দিল, হ্যাঁ স্যার, আপনি সেনাপ্রধান। আই সেড, আপনার কাছে আমার প্রশ্ন, কি হয়েছে পিলখানায়? কতজন অফিসারকে হত্যা করা হয়েছে এবং এখন কি অবস্থা? তিনি প্রতি উত্তরে বললেন যে সকাল 9টায় আমাকে এই বিদ্রোহীরা একটা রুমে তালা মেরে রেখে দিয়েছে, এখন আসার সময় তালা খুলে আমাকে নিয়ে আসছে, আমি কিছুই জানি না। এটা সম্পূর্ণ মিথ্যা। তা বলছে, ঠিক আছে, আপনি জানেন না তো আপনার সাথে যারা আসছে তারা নিশ্চয়ই জানেন, আপনি তাদেরকে যেয়ে জিজ্ঞেস করেন এবং আমাকে উত্তরটা দেন। তিনি ভিতরে চলে গেলেন, আর আসতেছেন না। আমি আবার আধা ঘন্টা অপেক্ষা করে আবার ক্যাপ্টেন জুনায়েদকে ভিতরে পাঠালাম ডিএডি তহিদকে ডেকে নিয়ে আসার জন্য। সে নিয়ে আসলো তহিদকে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো উত্তর দিলেন না, কি হয়েছে বলুন। তখন সে বললে, স্যার এরা সব জানে কিন্তু কোনো কথাই বলছে না, বলে সে কনফারেন্স রুমে চলে গেল। কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী আলোচনার জন্য বিদ্রোহীদের সাথে বসে এবং সাথে ছিলেন জনাব নানক, মির্জা আজম এবং তাপস। প্রথম পর্যায়ে কি আলাপ হয়েছে আমার জানা নেই। তার কিছুক্ষণ পরে সাবেক প্রধানমন্ত্রী রুম থেকে বের হয়ে আমাকে ডাকলেন, শুধু আমাকে, যে তুমি আসো ভিতরে। তা আমি গেলাম। ওখানে যায় দেখি যে এই 14 জন লোক সব নিচে তাকায় আছে, আর খুশুষ্ট চুল, কাপড়ের অবস্থা খুবই খারাপ এবং মনে হয় যে রাস্তার বখাটে ছেলে। তাদের ডিমান্ড কি ছিল আমি জানি না, হয়তো প্রথম পর্যায়ে ওটা সাবেক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাট এখন প্রধানমন্ত্রী বললেন যে, যেটা আমি শুনেছি, যে তোমরা অস্ত্র গোলাবারুদ সারেন্ডার করো এবং সবাই ব্যারাকে ফেরত চলে যাও। এবং পরে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আলোচনার শেষে জনাব নানক অপেক্ষামান সাংবাদিকদেরকে জানালো আলোচনার সারাংশ এবং এটাও বললেন যে প্রধানমন্ত্রী এই বিদ্রোহীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং তারা বলেছে তারা এখন আত্মসমর্পণ করবে এবং ব্যারাকে ফেরত যাবে। বিদ্রোহীরা 6:37 যমুনা ত্যাগ করে পিলখানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পিলখানা পৌঁছেই ঘোষণা দেয় যে যতক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমার প্রজ্ঞাপন তাদের হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা আত্মসমর্পণ করবে না। তারা পুনরায় গোলাগুলি শুরু করে এবং অফিসারদেরকে খুঁজতে থাকে। রাত 12টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী জনাব তাপস ও আইজিপি পিলখানায় বিদ্রোহীদের সাথে আলোচনার জন্য যান এবং তাদের সাথে বসেন। এক পর্যায়ে বিদ্রোহীরা কিছু অস্ত্র সমর্পণ করে এবং 8টি পরিবারকে মুক্তি দেয়। তার মধ্যে শুধু 3টি পরিবার ছিল সেনাবাহিনীর অফিসারদের পরিবার এবং 5টি ছিল ডিএডি ফ্যামিলিজ। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানতেন যে
অফিসার্স এবং ফ্যামিলিদেরকে কোয়ার্টার গার্ডে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এবং তাদের সম্বন্ধে খোঁজ খবরও নেননি। তিনি বের হয়ে ওই 8টি পরিবারকে নিয়ে পিলখানা থেকে বের হয়ে আসেন। এখানে উল্লেখ করতে চাই যে সকালে থেকেই যখন কিছু পরিবারদেরকে নিয়ে কোয়ার্টার গার্ডে রেখেছিল, কোয়ার্টার গার্ডের রুমগুলো খুবই ছোট, পরিবার, বাচ্চা, তারপর কারো কারো পিতামাতা এবং সার্ভেন্টস, মেড সার্ভেন্টস একটা রুমে গাদাগাদি করে রেখেছিল। খাদ্য নাই, পানি নাই, কি যে কষ্ট এটা আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারি। এবং কতক্ষণ পরপরই থ্রেট দিচ্ছিল, যদি সেনাবাহিনী ভিতরে আসে বা আক্রমণ করে তাহলে প্রত্যেককেই হত্যা করা হবে। এই থ্রেটটা ছাড়া প্রথম থেকে দিয়ে আসতেছিল। এবং এই খবরটা আমার ওয়াইফকেও কিছু অফিসার লেডিস যারা বাইরে ছিল তারা ফোন করে জানিয়েছে। 26শে ফেব্রুয়ারি সকাল থেকেই বিদ্রোহীরা পুনরায় গোলাগুলি শুরু করে এবং বেঁচে যাওয়া অফিসারদেরকে যারা লুকিয়ে ছিল বিভিন্নখানে খুঁজতে থাকে। আর কোয়ার্টার গার্ডে যে অফিসার্স এবং অফিসার্স ফ্যামিলিদেরকে হত্যার জন্য তৈরি হতে বলে, তাদেরকে হত্যা করা হবে সেই জন্য তাদেরকে প্রস্তুত থাকতে বলে। সকাল 10টার দিকে সাবেক প্রধানমন্ত্রী আবার আমাকে যমুনায় যেতে বলেন। আমি সকাল 10:32 যমুনায় পৌঁছাই। সিদ্ধান্ত হয় বিদ্রোহীরা আত্মসমর্পণ করতে, যদি আজকে না করে তাহলে সামরিক অভিযান পরিচালনা করা হবে। আমি ওনার থেকে পারমিশন নিলাম যে এই পরিচালনার জন্য আমি ট্যাঙ্ক আনতে চাই সাভার থেকে। উনি আমাকে এই অনুমতি দিলেন। আমি অতি সত্বর আদেশ দিয়ে দিলাম ট্যাঙ্ক মুভ করার জন্য সাভার থেকে। আর এখানে বলা বাহুল্য, 25 তারিখেই আমি এপিসি যেগুলো ছিল স্টোরে, আমাদের গানস, অ্যামুনিশন অ্যান্ড এপিসি ইটসেলফ, এগুলা বিভিন্ন স্টোরে ছিল, ওগুলাকে একত্রিত করে, এবং ড্রাইভার ছিল না, ড্রাইভার বিভিন্ন ফরমেশন থেকে এনে জড়ো করে 25 তারিখে রেডি করে রেখেছিলাম। ট্যাঙ্ক, এপিসি এবং 46 ব্রিগেড, এডি ব্রিগেড থেকে জনবল নিয়ে পুরোপুরি আমরা প্রস্তুতি নেই যে আমরা অপারেশন চালাবো, এবং এটা নামকরণ করা হলো অপারেশন রেস্টোর অর্ডার 2। আমাদের এই প্রস্তুতি দেখে এবং ট্যাঙ্ক আসতে শুনে বিদ্রোহীরা উঠে পড়ে লাগলো যে তারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে প্রস্তুত এবং কোনো শর্ত ছাড়া। এর মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী 2:18 জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। বিদ্রোহীদেরকে আত্মসমর্পণ করার সময় সীমা বেঁধে দিলেন, যেটা আমি ওনাকে সাজেস্ট করেছি। সেনাবাহিনী আক্রমণ প্রস্তুতি দেখে সাভার থেকে ট্যাঙ্ক আসছে শুনে বিদ্রোহীরা আলোচনা করতে অতি আগ্রহী হয়ে পড়ে। 4:48 আমাকে বলা হয় বিদ্রোহীরা কোনো শর্ত ছাড়াই সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে রাজি হয়েছে, এবং কিছুক্ষণ পরেই সব গেটে তারা সাদা পতাকা উত্তোলন করে। রাত 8টায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল পিলখানার ভিতরে প্রবেশ করে এবং বিদ্রোহীরা কোনো শর্ত ছাড়াই আত্মসমর্পণ করে। এই সাথে শেষ হলো 33 ঘন্টার বিডিআর বিদ্রোহ। প্রাণ হারালো 57 জন অফিসার, যারা সেনাবাহিনীর মেরুদণ্ড ছিল, এবং সাথে আরও কিছু সিভিলিয়ান, টোটাল 74 জন প্রাণ হারালো। পরিশেষে আমি আশা করব একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে যারা এখনো দোষী চিহ্নিত হয়নি এবং এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক।